আজকে তার 9th লেকচার। এর আগে 8 জন স্পিকার বক্তব্য রেখেছেন, আজকে 9ম লেকচার শুরু হচ্ছে। এবং আজকের আমাদের প্রধান অতিথি বক্তা হিসেবে উপস্থিত আছেন বহরমপুর মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর দেবরাজ চক্রবর্তী মহাশয়। তো দেবরাজ চক্রবর্তী মহাশয় সম্পর্কে বায়োনোট সম্পর্কে দু একটা কথা না বললেই নয়, না হলে সেটা খুব হবে যে ডক্টর দেবরাজ চক্রবর্তীর ইউজি এবং পিজি এবং পিএইচডি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে, এবং তার গবেষণার যে ক্ষেত্র সেটা হচ্ছে পরিবেশের ইতিহাস এবং বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসার ইতিহাস, এবং মেনলি তার যে ফোকাস এরিয়া সেটা হচ্ছে মধ্যযুগে ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস। যাই হোক, তিনি এ যাবৎ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক যে গবেষণাপত্রগুলো আছে সেখানে 20টির ওপর তেনার গবেষণাপত্র প্রকাশ পেয়েছে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক গবেষণাপত্রে। এছাড়া তিনি বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন ইনস্টিটিউশনে, এডুকেশনাল ইনস্টিটিউশনে প্রায় 50টির ওপর লেকচার তিনি প্রদান করেছেন জাতীয় এবং আন্তর্জাতিক। তিনি একজন রিনাউন্ড ওয়েল নোন পার্সোনালিটি ইতিহাসে গবেষণা ক্ষেত্রে। তো যাই হোক, স্যারকে আমরা আজকে পেয়েছি এবং খুব কম সময়ের মধ্যেই স্যারকে আমরা আবেদন করেছিলাম যে স্যার আপনার যদি সময় হয় তাহলে একটু যদি সময় দেন, তো তার কথাই আমার কথায় তিনি রাজি হয়েছেন এবং আজকের বক্তব্য রাখার জন্য এখানে উপস্থিত আছেন। তো আমি স্যারকে স্বাগত জানাচ্ছি এবং স্যারকে আমাদের মধ্যে আসার জন্য আমরা খুবই আনন্দিত। এবং আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আমাদের কলেজের আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর শেখ নুর আফসার স্যার। আপনি আছেন স্যার? হ্যাঁ স্যার, আছে স্যার। হ্যাঁ স্যার, আপনি যদি কাইন্ডলি স্বাগত ভাষণটা দেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা, ধন্যবাদ আমাদের মাননীয় টিআইসি স্যার ডক্টর সুমন মুখার্জি স্যার আমাকে স্বাগত ভাষণ দেওয়ার জন্য বলেছেন, তার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা পেয়েছি আমাদের খুব প্রিয় একজন মানুষ, আমারও ডিপার্টমেন্ট ফিলোসফি হলেও আমার খুব প্রিয় ভাই এবং খুব সুনামের সঙ্গে অধ্যাপনা করছেন দীর্ঘদিন ধরে ডক্টর দেবরাজ চক্রবর্তী মহাশয়। স্যার বললেন যে উনি বহরমপুর গার্লস কলেজে ইউজি এবং পিজি অনার্স মানে গ্র্যাজুয়েশন লেভেল এবং মাস্টার ডিগ্রি দুটোতেই উনি দক্ষতার সঙ্গে অধ্যাপনা করছেন। আজকে এমন একটা সুন্দর যে অ্যাড অন কোর্স চলছে, যে টপিক আমরা জানি যে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের ওপরে, সেখানে মাননীয় দেবরাজ চক্রবর্তী স্যার এনসিয়েন্ট ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ভ্যালুজ তার উপরে তার বক্তব্য রাখবেন। তা আমরা খুবই আনন্দিত। আমি আইকিউএসি তরফ থেকে স্যারকে স্বাগত জানাচ্ছি এবং আমি অনুরোধ করব ডক্টর দেবরাজ চক্রবর্তী মহাশয়কে যে স্যার আপনি একবার সময় করে আমাদের কলেজে সশরীরে আসুন, তাহলে আমাদের ইতিহাসের ছাত্রছাত্রী তথা কলেজের সমস্ত বিভাগের ছাত্রছাত্রীরা উপকৃত হবে এবং আমরা খুবই আনন্দিত হব। যাই হোক, তো আমরা খুবই আনন্দিত যে আপনি আজ বক্তব্য রাখবেন এবং আমরা আপনার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে রয়েছি। আমরা ইতিহাস বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা তো রয়েছি, সঙ্গে আমাদের স্নেহের ছাত্রছাত্রীরাও আছে। তো আর আমি আমার কথা বিশেষ কিছু বাড়াবো না, কারণ আমরা অধীর আগ্রহে আপনার বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছি। আপনি এসেছেন এবং আপনার বক্তব্য আমরা এবার শুনবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আমি কিছুটা নার্ভাস, তার কারণ এখানে টুরকু হাঁসদা ল্যাপসা হেমব্রম কলেজের যিনি বর্তমানে দায়িত্বে রয়েছেন অত্যন্ত দক্ষতার, এবং এটা একটা রেয়ার কম্বিনেশন, একজন একাডেমিশিয়ান এবং একজন অ্যাডমিনিস্ট্রেটর। এটা রেয়ার কম্বিনেশন। একাডেমিক্স হলে অ্যাডমিনিস্ট্রেটর হতে পারেন না, অ্যাডমিনিস্ট্রেটর হলে তার একাডেমিক জায়গাটা একেবারে মাঠে মারা যায়। কিন্তু সুমন মুখার্জি মহাশয় একজন রেয়ার কম্বিনেশন, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি তাকে এখানে অফিসিয়ালি স্যার বলেই সম্বোধন করছি,
যেহেতু তিনি এখন অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। তা না হলে আমাদের দাদা ভাইয়ের সম্পর্ক, এবং নূরদাকেও দাদা বলেই সম্বোধন করছি, এবং আমরা তিনজনই একই সূত্রে গাঁথা, সেটা হচ্ছে আমাদের শান্তিনিকেতন। আমরা তিনজনই বিশ্বভারতীর ছাত্র শান্তিনিকেতনের, এবং সুমনের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক রয়েছে। যাই হোক, আমি ধন্যবাদ জানাই মল্লারপুরের টুরকু হাঁসদা ল্যাবসা হেমব্রম কলেজের অধ্যক্ষ সহ তার পুরো টিম, আইকিউএসি কোঅর্ডিনেটর স্যারকে এবং তার পুরো টিমকে। কিছুদিন আগেই খুব দক্ষতার সঙ্গে তারা ন্যাক পেয়ার টিমের ভিজিট সামলালেন এই ঢাকা। আমরা আগামী দিনে থার্ড সাইকেলের ন্যাক টিমের ঢাকা সামলানোর জন্য আমরা প্রস্তুত হচ্ছি। এবং আমি ব্যক্তিগতভাবে একটুখানি ক্লান্ত আজকে, কারণ আজকে বিকেল 4টে থেকে 5:30 পর্যন্ত স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসে আমার একটা বক্তৃতা ছিল অনলাইনে। সেটা সম্পূর্ণ করেছি, 5:30 পর্যন্ত করতে পারিনি, মাঝখানে একটা মিটিংয়ে ছিলাম। মিটিং থেকে বেরিয়ে এসেই, মিটিংটা সেরেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে আমি বাড়িতে বসেছি খানিকক্ষণ আগেই। সুমন আবদারি করেছিল, বলবো বড় দাদা হিসেবে আবদারি করেও, এবং আমারও অনেক আবদারও অনেক সময় ওর অফওয়ার্ড সিচুয়েশন থাকা সত্ত্বেও ও সেগুলোকে ফেস করেছে। আর নূরদা আমাকে যে আমন্ত্রণ জানালো, সুমন একাধিকবার সে আমন্ত্রণ জানিয়েছে, এটা আমারই অযোগ্যতা যে আমি যেতে পারিনি এখনো। একটা সমৃদ্ধ হয়ে উঠছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, আগামী দিনে নিশ্চয়ই যাব, আমি কথা দিচ্ছি যাব, কারণ ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করা, সাক্ষাৎ করার আনন্দটাই আলাদা। আমি গোটা কলেজ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আজকে অনলাইনে বলে দেওয়ার সুযোগ করার জন্য। আর কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় ছাত্র ছাত্রীদেরকে, কারণ তাদেরকে ব্যতি রেখে আমার পক্ষে এই প্রোগ্রাম করা সম্ভব নয়। তারা যদি বক্তব্যের শেষে কোনো প্রশ্ন করে বা তাদের ভিউজ শেয়ার করে, তাহলে ভাববো যে আমাদের প্রয়াসটা সার্থক। আমি যে বিষয়টা নিয়ে আজকে বলবো বলে ঠিক করেছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ভ্যালুজ। ইন্ডিয়ান নলেজ সিস্টেম অর্থাৎ ভারতীয় জ্ঞান প্রকরণ এবং মূল্যবোধ, এই দুটো কিন্তু রেসিপ্রোকাল, একটার সঙ্গে আর একটার সম্পর্ক রয়েছে। এবার যে জিনিসটা আমাদের এখানে দেখতে হবে যে নলেজ বলতে কি বোঝায়, নলেজের ডেফিনেশন কি, এবং এই যে ইংরেজি শব্দ নলেজ এবং ভারতীয় অর্থে যাকে আমরা বলি জ্ঞান বা প্রজ্ঞা, এই দুটো কি সিনোনিমস, একই অর্থ? নলেজ সেটা কি জ্ঞানের মধ্য দিয়ে রিফ্লেক্টেড হচ্ছে বা প্রজ্ঞার মধ্য দিয়ে রিফ্লেক্টেড হচ্ছে, অথবা জ্ঞান বা প্রজ্ঞা সেটা নলেজের মধ্য দিয়ে রিফ্লেক্টেড হচ্ছে? জ্ঞান যেটা ভারতীয় অর্থে যাকে জ্ঞান বলা হয়, সেটা বস্তু আর জীবনের সঙ্গে যুক্ত, অর্থাৎ একটা মেটেরিয়াল অ্যাসপেক্টস রয়েছে আর একটা স্পিরিচুয়াল অ্যাসপেক্টস রয়েছে। স্বামী বিবেকানন্দের কথা যদি আমি কোট করি, স্বামীজি বলতেন যে ভারতবর্ষের সংস্কৃতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার স্পিরিচুয়াল অ্যাসপেক্টস, অর্থাৎ যে স্পিরিচুয়াল রিসোর্স রয়েছে, যে আধ্যাত্মবোধ, আধ্যাত্মিকতা ভারতবর্ষে রয়েছে, সেটা ভারতীয় সংস্কৃতির সবচেয়ে বড় সম্পদ। এই যে জ্ঞান, এই জ্ঞানের আধারটা কি? হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ নলেজ? কন্টেন্টটা কোথা দিয়ে জ্ঞানটা আসছে? একটা হচ্ছে মাইন্ড, একটা হচ্ছে বডি, একটা মন, একটা শরীর। এবং এই নলেজ ট্রান্সমিশন যে প্রসেস, সেই নলেজ ট্রান্সমিশন প্রসেস যাকে আমরা বলতে পারি ভারতীয় জ্ঞান পরম্পরা, অর্থাৎ ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এই যে পরম্পরা প্রসেস, এই যে ট্র্যাডিশন, এটা কিন্তু ভারতবর্ষের সুদূর অতীতকাল থেকে চলে আসছে। এবং এই যে ইন্ডিয়ান knowledge system, ancient Indian education, ancient Indian values, and ancient Indian culture, tradition, এক কথায় বলতে গেলে আমি ইতিহাসের ছাত্র, আমি বলবো যে রিইন্টারপ্রিটিং ইন্ডিয়াস পাস্ট, ভারতের অতীতকে পুনর আলোচনা করার যে প্রক্রিয়া, সেটা 19বিংশ শতক থেকে শুরু হচ্ছে। ব্রিটিশরা এসে শুরু করছেন। কেন? ওয়াই? কারণ ভারতবর্ষ এমন একটা দেশ, সেটা নিয়ে তাদের মধ্যে একটা কনফিউশন ছিল। কিরকম কনফিউশন?
না 18th সেঞ্চুরিতে আমরা ব্রিটিশদের যে সাম্রাজ্যবাদের স্বরূপ দেখি, কোষ বা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা যেটা বলছে, সেই ব্রিটানিকা সম্পর্কে কিন্তু আমরা লেস অ্যাওয়্যার এখনকার জেনারেশন। আমরা ডিকশনারি ইউজ করতেই জানি না অনেকে, তোমাদের জেনারেশন বিশেষ করে। আমাদের জেনারেশন আমরা জানি ফরচুনেটলি, গুগলে গিয়ে টাইপ করে একটা সিনোনিমস দেখে নিচ্ছে, পারপাসটা সার্ভ হচ্ছে, বাট সবসময় অ্যাকশনটা ঠিক নয়। আমাদেরকে বুঝতে হবে যে এই যে ইন্ডিয়ান নলেজ প্যাটার্ন, সেই নলেজ প্যাটার্নটা প্রসেস অফ ট্রান্সমিশন, অর্থাৎ একটা সম্প্রদায় থেকে আর একটা সম্প্রদায়ের মধ্যে যে যাচ্ছে, এই প্রসেস অফ ট্রান্সমিশনটাকে আমাদেরকে কিন্তু বুঝতে হবে। এখানে ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ নলেজ সিস্টেম ভারতবর্ষে রয়েছে, এবং ভারতবর্ষে জ্ঞান প্রকরণের মধ্যে প্র্যাকটিক্যাল ইউটিলিটি অফ নলেজ, জ্ঞানের যে বাস্তবিক প্রয়োগ, সেই প্রয়োগের উপরে জোর দেওয়া হচ্ছে। ভারতবর্ষে প্রচুর ভাষা রয়েছে এবং তার মধ্যে প্রচুর রকম সংস্কৃতি রয়েছে, কালচার রয়েছে, এবং তার লিটারারি অ্যাক্টিভিটিস রয়েছে, সাহিত্যিক কর্মকাণ্ড রয়েছে, এবং সবচেয়ে বড় কথা ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স আমরা যখন দেখছি 18-19 সেঞ্চুরি থেকে ভারতবর্ষের সংস্কৃতি এবং ভারতবর্ষের পরম্পরার উপরে পড়ছে, এবং 19 সেঞ্চুরিতে ভারতের অতীতকে নতুন করে ব্যাখ্যার একটা প্রবণতা শুরু হলো, তখন থেকেই কিন্তু ভারতীয় অতীতকে বিনির্মাণ, অতীতের স্ট্রাকচার তৈরি করার একটা প্রক্রিয়া শুরু হচ্ছে। অমর্ত্য সেনের একটা ইংরেজিতে প্রবন্ধের বই আছে, যেটা বাংলা তর্জমা এশিয়াটিক সোসাইটি করেছে। এশিয়াটিক সোসাইটি এটা বই, ভারতের অতীত ইতিহাস চর্চা প্রসঙ্গে। সেখানে অমর্ত্য সেন দেখিয়েছেন যে ভারতবর্ষের এই যে শিক্ষা প্রণালী, ভারতবর্ষের যে শিক্ষা, যে ট্রেডিশন, এটার একটা ধারাবাহিকতা হচ্ছে। হঠাৎ করে শিক্ষা ডেভেলপ করছে না ভারতবর্ষে। ইট ইজ নট জাস্ট আমেরিকান মোড অফ এডুকেশন, যে আমরা যা কিছু করব হঠাৎ করে অ্যাকোয়ার করে নেব নলেজ এবং তাকে ইমপ্লিমেন্ট করব। India has a practice of having a traditional and continuous flow of education system, এবং এটা হচ্ছে ভারতীয় শিক্ষা ব্যবস্থার ভিত্তি। আমরা ক্রিটিক্যাল হই যে ভালো পড়াশোনা মানে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড বা স্টেটস এর কোনো ইউনিভার্সিটিকে আমরা বুঝি, টেক্সাসকে বুঝি, কিন্তু লক্ষণীয় বিষয় যে সেখানেও কিন্তু যারা অধ্যাপনা করছেন তাদের একটা মেজরিটি ইন্ডিয়ান অরিজিন বা ইন্ডিয়ান, এদেশ থেকে ফার্স্ট জেনারেশন গিয়ে সেখানে সেটেলড হয়েছে, অথবা তাদের কয়েক জেনারেশন সেখানে রয়েছে। অর্থাৎ ইন্ডিয়ানরাই, ভারতীয়রাই সেই এডুকেশনাল ট্র্যাডিশনটাকে একটা জায়গায় ধরে রেখেছে বিদেশের মাটিতেও। এইটাই হচ্ছে ইন্ডিয়ান নলেজ ট্রান্সমিশন প্রসেসের একটা সার্থকতা বলা যেতে পারে। মোটামুটি ভাবে ভারতবর্ষে যে সমস্ত ভাষাগুলো রয়েছে, যেগুলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই সংস্কৃত, তার সঙ্গে পালি, প্রাকৃত, ব্রাহ্মী, তামিল, তেলেগু, মালয়ালম, বাংলা, উড়িয়া, এই প্রত্যেকটি ভাষা, অ্যাপার্ট ফ্রম দিস ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস, এই প্রত্যেকটি রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস যে বললাম, এই প্রত্যেকটি আঞ্চলিক ভাষার একটা মহিমা রয়েছে জ্ঞান ভান্ডারকে বিস্তৃত করার ক্ষেত্রে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার দুটো বই রয়েছে, একটার নাম হচ্ছে দ্য হিন্দু ভিউ অফ লাইফ, আর একটার নাম হচ্ছে দ্য প্রিন্সিপাল উপনিষাদস। এই দুটো বইতে রাধাকৃষ্ণন ভারতবর্ষের সনাতন আদর্শ এবং ধারাবাহিকতাকে দেখিয়েছেন। ভারতবর্ষের যে জ্ঞান প্রকরণ, নলেজ সিস্টেম, সেই সম্পর্কে শ্রী অরবিন্দর একটা বই আছে, দ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন। ঋষি অরবিন্দ তার ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান সিভিলাইজেশনে ভারতীয় জ্ঞান বিস্তারের যে আদি কল্প, কিভাবে জ্ঞান বিস্তার হচ্ছে, সেই সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছেন। ভারতের এই যে জ্ঞান, ইন্ডিয়ার যে নলেজ, সেখানে কি রয়েছে, মানুষের জীবনকে নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং জীবনকে নিয়ে আলোচনা করতে গিয়ে সেখানে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং অন্যান্য ধর্মীয় চিন্তাধারার একটা অনুপ্রবেশ করছে। এই জ্ঞান চর্চার মূল জায়গাটা কোথায়? হোয়াট ইজ দ্য মেন সোর্স অফ দিস নলেজ সিস্টেম? এসেন্স ইজ দ্য হিউম্যান লাইফ, মানব জীবন।
এবং ভারতীয় সভ্যতা প্রায় 5000 বছরের পুরাতন সভ্যতা। স্বামী বিবেকানন্দ যখন বক্তৃতা দিয়েছিলেন চিকাগোতে, সেখান থেকে ঘুরে আসার পর তিনি যখন তার গুরু ভাইদের সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করছেন, তোমরা যদি পারো, একটা খুব চটি বই আছে, প্রাচ্য ও পাশ্চাত্য, স্বামী বিবেকানন্দের লেখা, খুব পাতলা বই এবং খুব দাম কম, 10 টাকা না 15 টাকা, উদ্বোধন থেকে প্রকাশিত। তোমরা যে কোনো রামকৃষ্ণ মঠ মিশনের সেন্টারে পেয়ে যাবে। পাশ্চাত্য এবং পাশ্চাত্যে স্বামী বিবেকানন্দ দেখাচ্ছেন যে বেসিক ডিফারেন্সটা কোথায় দুটো সংস্কৃতির মধ্যে। তিনি বলছেন যে পাশ্চাত্যে মেটেরিয়াল অবজেক্টের প্রতি তারা বিশেষভাবে ধ্যান দিচ্ছে, বিশেষভাবে লক্ষ্য দিচ্ছে মেটেরিয়াল ওয়ার্ল্ডের দিকে। আর প্রাচ্য কি করছে? স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের দিকে দৃষ্টি দিচ্ছে। যার জন্য তোমরা দেখো যে প্রাচীন যে সভ্যতাগুলো ছিল, সেই মিশর থাকুক, ব্যাবিলন থাকুক, সুমেরিয়ান সিভিলাইজেশন থাকুক, রাদার গ্রিক সিভিলাইজেশন থাকুন, এগুলো কিন্তু কোনোটাই এখনো তার বহমানতা বজায় পারেনি। They are dripped into the history, ইতিহাসের কালো সলিলে তারা নিমজ্জিত হয়েছে। যে স্টেট প্যাটার্ন, যে স্টেট স্ট্রাকচার, যে কালচারাল হায়ারার্কি গ্রিক সভ্যতা দিয়েছিল, যে লার্নিং হায়ারার্কি গ্রিক সভ্যতা দিয়েছিল বা রোমান সাম্রাজ্য দিয়েছিল, সেগুলো কিন্তু আজকে ধূলিসাৎ। These are offered in the historical textbooks only, ইতিহাসের টেক্সট বইতে রয়েছে। But what about the contemporary, one of the contemporary culture, that is Indian culture? ভারতের সংস্কৃতি কি 5000 বছর ধরে এখনো তার বহমানতা রয়েছে। There is a consistency, continuity, এই যে ফ্লো, এই যে ধারা, this is the part of Indian knowledge system. এবং ইন্ডিয়ান নলেজ সিস্টেম সেটা ক্যারি করছে কি? ইট ক্যারিজ ভ্যালু, ইট ক্যারিজ এক্সপিরিয়েন্সেস। দ্যাটস ইন্ডিয়ান ট্র্যাডিশন। অভিজ্ঞতা মানুষকে কি করে? যে প্রত্যেকটা ঘটনার সঙ্গে সম্মুখীন হতে সাহায্য করে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে অ্যাওয়ার করে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান ভারতবর্ষে, দ্যাট ইজ ইমপ্লিমেন্টেড প্র্যাকটিক্যাল নলেজ, দ্যাট গিভস আস স্ট্রেংথ। ভারতবর্ষের চাণক্যের অর্থশাস্ত্রে জ্ঞান প্রকরণকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে অনুভীষিকী। অনুভীষিকী প্রসঙ্গে অর্থশাস্ত্রে কৌটিল্য বলছেন, বিজ্ঞান, তর্ক এবং দর্শনের যে জ্ঞান, সেটা হচ্ছে অনুভীষিকী, মানে জাজমেন্টাল জায়গার মধ্য দিয়ে এটাকে করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ত্রয়ী। ত্রয়ীটা কি না? যেগুলো কনভেনশনাল নলেজ, প্রথাগত যে জ্ঞান, দ্যাট ইজ কল ত্রয়ী। সেই ত্রয়ীতে আমরা কি দেখতে পাচ্ছি? বৈদিক জ্ঞান রয়েছে, বেদ সম্পর্কে যে জ্ঞান, বেদের যে জ্ঞান। থার্ড হচ্ছে বার্তা। বার্তাতে কি রয়েছে? ধনসম্পদ। কারণ একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে ধনসম্পদ প্রয়োজন, এবং ধনসম্পদ সম্পর্কে জ্ঞান আরোহণের জন্য আমাদের কি প্রয়োজন? কৃষিকাজ সম্পর্কে একটা ধারণা প্রয়োজন, ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটা ধারণা প্রয়োজন। থার্ড হচ্ছে কি? দণ্ডনীতি, স্টেট ক্রাফটস, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে, তার জন্য রাজনীতি দরকার, তার জন্য প্রশাসনিক ব্যবস্থা দরকার, সেই জন্য দণ্ডনীতি দরকার। কৌটিল্য দণ্ডনীতির কথা বলছেন। তাহলে ভারতবর্ষের যে শিক্ষা, যে জ্ঞান প্রকরণ, তার মধ্যে রাষ্ট্র ব্যবস্থাকেও ইনক্লুড করা হয়েছে। আমরা যদি রিচ ইন্ডিয়ান লিটারারি ট্র্যাডিশনকে দেখি, সাহিত্য ভান্ডারকে দেখি, সংস্কৃত সাহিত্য ভান্ডারকে দেখি ভেরি স্পেসিফিক্যালি, সেই সাহিত্য ভান্ডারকে দেখলে আমরা দেখব যে 14 ধরনের বিদ্যার কথা সেখানে বলা হচ্ছে। 4টি বেদ রয়েছে, ঋক, সাম, যজুর, অথর্ব, আমরা এগুলো জানি। 6টি বেদাঙ্গ রয়েছে। 6টি বেদাঙ্গের মধ্যে হচ্ছে শিক্ষা, কল্প, বৈয়াকরণ, ছন্দ, ন্যায় এবং জ্যোতিষ, এই 6টি বেদাঙ্গ রয়েছে। ইতিহাস রয়েছে, যেখানে রামায়ণ রয়েছে, মহাভারত রয়েছে, পুরাণ রয়েছে। ধর্মশাস্ত্র রয়েছে, ধর্মশাস্ত্রের মধ্যে মনুস্মৃতি, যাজ্ঞবল্ক স্মৃতি, পরাশর স্মৃতি। দর্শন রয়েছে, ন্যায় রয়েছে, উপবেদ রয়েছে, উপবেদের মধ্যে আয়ুর্বেদ রয়েছে, ধনুর্বেদ রয়েছে, গন্ধর্ব বেদ রয়েছে। গান্ধর্ব বেদের মধ্যে কি রয়েছে? নৃত্য, গীত, সঙ্গীত প্রভৃতি যেখানে অধ্যয়ন করা হয়। এছাড়া রয়েছে স্থাপত্য বেদ, যেটা নির্মাণ কৌশলকে জানায়। বেদে এই যে 4টে ভাগ,
ঋগ্বেদে রয়েছে মন্ত্র। মন্ত্রটা কিভাবে রয়েছে? মন্ত্রটা রয়েছে ছন্দে, দ্যাট ইজ রিসাইট করতে হবে, পদ্যে ঋগ্বেদে ছন্দ রয়েছে, মন্ত্র রয়েছে। যজুর্বেদে রয়েছে গদ্যে মন্ত্র রয়েছে। সামবেদে সঙ্গীতের মধ্য দিয়ে আমরা মন্ত্র দেখতে পাই। সামবেদে আমরা দেখতে পাই যে সঙ্গীতের মধ্য দিয়ে আস্তে আস্তে এই বিষয়টা প্রতিফলিত হচ্ছে। অথর্ববেদে মন্ত্র রয়েছে। এবং বেদকে যদি আমরা বিভাগ করি তাহলে দেখব বেদ রয়েছে, তার দুটো ভাগ, সংহিতা রয়েছে, ব্রাহ্মণ রয়েছে, ব্রাহ্মণের মধ্যে আবার আরণ্যক রয়েছে, উপনিষদ রয়েছে। এবং ঋষিরা প্রত্যেকটি বৈদিক মন্ত্র সৃষ্টি করেছেন, সেই জন্য তাদেরকে বলা হয় মন্ত্র স্রষ্টা। আবার আর এক ধরনের ঋষি রয়েছেন যারা হচ্ছেন মন্ত্র দ্রষ্টা, অর্থাৎ সেই মন্ত্রগুলির অ্যাপ্লিকেবল সাইট গুলোকে দেখতে পান, যার মধ্য দিয়ে তারা তাদের গুরু শিষ্যদেরকেও সেই মন্ত্রটা দেন। তাহলে একটা হচ্ছে মন্ত্র স্রষ্টা আর একটা হচ্ছে মন্ত্র দ্রষ্টা। এইখানেই কিন্তু একটা ট্র্যাডিশনাল এফোর্ট দেখা যায় যে ভারতীয় শিক্ষা বলতে গিয়ে কেন, ওয়াই উই আর ইউজিং দিস টার্ম ট্র্যাডিশন, পরম্পরা, শিক্ষা পরম্পরা, সেই পরম্পরাটা এখানেই দেখতে পাই যে একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে যাচ্ছে। কারণ আমরা জানি বেদ লেখা হয়নি, দীর্ঘদিন ধরে বেদ মুখে শুনে শুনেই কাজ করতো। বেদে লার্নিং প্রসেস সম্পর্কে আলোচনা করতে গিয়ে সেখানে খুব পরিষ্কারভাবে বলা হচ্ছে যে গুরুকুল পদ্ধতির কথা। রবীন্দ্রনাথ যখন শিক্ষার বিকাশ ঘটাচ্ছেন, রবীন্দ্রনাথ এই বেদের এই গুরুকুল পদ্ধতির দ্বারা গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন। এবং তোমরা শান্তিনিকেতনের খুব কাছেই থাকো, এবং আমি নিজেও শান্তিনিকেতনের ছাত্র, তোমাদের অধ্যক্ষ মহাশয় কিংবা তোমাদের নূর স্যার তারাও শান্তিনিকেতনের ছাত্র, অনেকেই হয়তো আরো আছেন, কলেজ থেকে হয়তো তোমাদের শান্তিনিকেতন নিয়ে যাওয়া হয়। প্রাচীন আশ্রমিক যে ট্র্যাডিশন সেটা দেখতে গেলে কিন্তু একবার শান্তিনিকেতন যেতে হয়। কারণ রবীন্দ্রনাথ চেয়েছিলেন 1920s-এ যখন একটা প্রসেস অফ ট্রান্সমিশন চলছে, প্রাচ্য এবং পাশ্চাত্যের হাইব্রিড মোডে একটা এডুকেশন সিস্টেমকে তিনি খাড়া করতে চাইছেন, দাঁড় করাতে চাইছেন, যেখানে প্রাচীন গুরু শিষ্য পরম্পরা থাকবে, যেখানে তপবন থাকবে, যেখানে উপবন থাকবে, এবং তার সঙ্গে আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির সম্মিলিত প্রয়াসে যথার্থ শিক্ষা ব্যবস্থার বিকাশ করবে। তার পরিপূর্ণ রূপ হচ্ছে বিশ্বভারতী। এবং বিশ্বভারতী মানে যত্র বিশ্ব এক ভবেৎ তৎ নীরম, যেখানে একটা বিশ্ব সিঙ্গল নেস্টের মধ্যে রয়েছে, গোটা ওয়ার্ল্ড, অর্থাৎ নলেজ সিস্টেম হবে ভারতবর্ষের সেই রকম যেখানে সামগ্রিক বিশ্বের সার্বজনীন জ্ঞান তার মধ্যে যুক্ত হবে। এটাই হচ্ছে প্রাচীন ভারতের জ্ঞান পরম্পরার মূল মন্ত্র। বেদ যখন পাঠ করা হতো গুরুকুলে, তোমরা যদি এখনো সাউথ ইন্ডিয়াতে যাও, কেরালা যাও, সেখানে গেলে দেখবে যে বেদের জন্য এক একটা ইউনিভার্সিটি রয়েছে, বৈদিক ইউনিভার্সিটিজ রয়েছে, তারা সেখানে বেদ পাঠ করছে। দে আর গিভিং কমেন্ট অন বেদ, বেদের উপরে কমেন্ট দিচ্ছে। এবং বেদ পাঠের কতগুলো নির্দিষ্ট নিয়ম ছিল, বেদ শেখানো হতো যে কিভাবে বেদ পাঠ করা হবে, উচ্চারণগত যে প্রকরণ, কারণ মন্ত্র উচ্চারণের, মন্ত্রের শক্তি নির্ভর করে তার উচ্চারণের উপরে। কোন রকম ভাবে যদি চ্যান্টিং এ ভুল হয়, মন্ত্রগুলো বলতে গিয়ে যদি উচ্চারণগত বিভিন্নতা বা প্রকারভেদ আসে, তাহলে সেই মন্ত্রের কার্যকারিতা বা গুণক্ষমতা নষ্ট হয়ে যায়। তাই মন্ত্রের উচ্চারণের যে গুরুত্ব সেটা সবসময় দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি একটা যে ট্র্যাডিশন প্রবাহ ধারা, মানে তারা যে চ্যান্টিং করছেন বৈদিক মন্ত্রাজ, সেই চ্যান্টিং এর প্রবাহমানতাটাও তাদের সামনে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে ট্রান্সমিশন হচ্ছে, যেখানে গুরু বলছেন, শিষ্যরা শুনছে, শিষ্যরা সেটা আবার আর একটা প্রজন্মে নিয়ে যাচ্ছে। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস অফ ফ্লো। এবার আসি, বলতেই পারো স্যার অন্যান্য ধর্ম অন্যান্য জায়গাতে কিরকম হচ্ছে, বিশেষ কেবলমাত্র কি সনাতন হিন্দু ধর্মের এই ব্যাপারগুলোই হচ্ছে, বা আমি শুধু হিন্দু ধর্ম না, বুদ্ধিস্টদের মধ্যেও সেই ট্র্যাডিশন ডেভেলপ করেছে। আমরা যদি দেখি তাহলে দেখব যে বাইবেল যীশু খ্রিস্টের মৃত্যুর প্রায় 400 বছর পরে বাইবেল তৈরি হয়েছে। বাইবেলের যে গসপেল গুলো সেগুলো 400 বছর পরে এটার ফরম্যাটিং হয়েছে।
তার মানে মনে করে নিতে পারো এটা 2024 চলছে, 2000 বছর আগে বাইবেল তৈরি হয়েছে। আর আমরা এতক্ষণ বেদের যে কথা বললাম, সেই বেদের কথা আমরা আলোচনা করছিলাম, সেটা আজ থেকে অ্যাপ্রক্স 5000 ইয়ার্স ahead, আরো পিছনে আলোচনা হয়েছে। 1 মিনিট আমি একটু বিশ্রাম নিচ্ছি, 1 মিনিট 1 সেকেন্ড। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কি না, সেখানে বলা হচ্ছে যে প্রায় কোরআন, পবিত্র কোরআন কম্পাইল হচ্ছে আব্বাসিদ খলিফাদের সময়, প্রায় প্রফেট হযরত মুহাম্মদের মৃত্যুর প্রায় 300 বছর পরে। মোটামুটি 6th সেঞ্চুরি যদি হয়, তার মানে 909th সেঞ্চুরির আশপাশে এই হোলি কোরআন, পবিত্র কোরআন এর যে ফরম্যাটিং আব্বাসিদ খলিফারা সেটা করে আমাদের সামনে আনছেন। তাহলে একটা 2000 বছর আগে, একটা 1300 বছর আগের টেক্সট, but we are talking about Indian culture, Indian tradition 5000 and beyond that, 5000 বছর বা তারও আগে এই সভ্যতার বিকাশ হচ্ছে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন আক্রমণ করছেন বাংলা, নদিয়া আক্রমণ করেছিলেন, কারণ নবদ্বীপ ওয়াজ এ গ্রেট সেন্টার অফ লার্নিং। ওয়াই দে আর অ্যাটাকিং নবদ্বীপ? বল্লাল সেন এদেরকে আক্রমণ করার জন্য? তা নয়, কিন্তু শুধু তা নয়, জ্ঞান ভান্ডার, এরা যে আসছেন, ইন্ডিয়ান নলেজ সিস্টেমটাকেও তাদের জানার একটা ভীষণ আগ্রহ ছিল। তোমরা যদি হিউয়েন সাং বা ফাংহেনের ডেসক্রিপশন পড়ো, তাহলে পরিষ্কার ভাবে দেখতে পাবে যে ভারতবর্ষ ধনী কোন কোন দিক, তার অবস্থার উন্নয়ন কোন কোন দিক থেকে হয়েছে, ভারতবর্ষকে এত গুরুত্ব কেন দেওয়া হয়। ভারতবর্ষকে গুরুত্ব দেওয়া হয় তার কারণ হচ্ছে তার বিপুল জ্ঞান ভান্ডারের জন্য। কেবলমাত্র সোনা, রূপো বা মেটেরিয়াল অবজেক্টস যেগুলো রিচনেসের মার্ক হিসেবে ধরা হয়, সেই মেটেরিয়াল অবজেক্টস কিন্তু ভারতবর্ষের রিচনেসের মার্ক নয়। ভারতবর্ষের রিচনেসের মার্ক হচ্ছে তার বিপুল জ্ঞান ভান্ডার, যে নলেজ সিস্টেম, তার নলেজ ট্রেজার। বখতিয়ার খলজি তিনি নালন্দার বিক্রমশীল মহাবিহার, এই দুটো বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিলেন, এবং বলা হয় যে 7 দিন ধরে আগুন জ্বলেছিল ওই লাইব্রেরিতে। এই যে বৈদিক যে অবজারভেশন, বেদের যে অবজারভেশন, এটা হচ্ছে ওয়াইড, বইকে বলা হচ্ছে ব্রহ্ম। স্বামী বিবেকানন্দের লেখা দুটো বই তোমরা যদি পারো কোনো সময় পড়ো, একটা হচ্ছে জ্ঞান যোগ আর একটা হচ্ছে ভক্তি যোগ। স্বামীজি জ্ঞান যোগের উপরে অধিক গুরুত্ব দিয়েছেন, তার সঙ্গে কর্মযোগের কথাও তিনি বলেছেন। জ্ঞান যোগে স্বামীজি বলছেন যে ভারতবর্ষের এই যে সুমহান যে ট্র্যাডিশন, এই যে সুমহান যে কালচার, এই কালচার আবহমান কাল ধরে ভারতীয় সংস্কৃতিকে আস্তে আস্তে শক্তিশালী করে তুলেছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে বলছেন যে নলেজ ইজ অমনিপটম, ব্রহ্ম মানে বিস্তারিত, নলেজের কোনো শেষ নেই, কোনো সীমা নেই, কোনো পরিসীমা নেই, এবং এন্টায়ার ইউনিভার্স, গোটা বিশ্বের সার্বজনীন জ্ঞান আরোহণ করা যেতে পারে, ইভেন অ্যাবাউট দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, প্রাকৃতিক জগৎ সম্পর্কে। বেদে দেখবে যে মন্ত্র রয়েছে, যে মন্ত্রের মধ্যে ঋষিরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন, তারা সবাই এক্সপিরিয়েন্স ঋষি ছিলেন, তারা তাদের পর্যবেক্ষণ শক্তির দ্বারা আরোহিত যে জ্ঞান তাকে প্রয়োগ করেছেন। ঋষিজ এক্সপিরিয়েন্সেস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস ফেড বেসড অন অবজারভেশন গুলোকে শেয়ার করেছেন, যেখানে আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা প্রভৃতি সম্পর্কে তাদের সামগ্রিক অভিজ্ঞতাকে তারা দিচ্ছেন। এছাড়াও উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, মরুভূমি, সমুদ্র, গভীর সমুদ্র, এবং মানুষের বিহেভিয়ারটা কি করে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এনভায়রনমেন্টাল এফেক্ট অন হিউম্যান বিহেভিয়ার, মানব ব্যবহারের ক্ষেত্রে প্রকৃতির কি ভূমিকা, সেটাও কিন্তু বেদের চ্যাপ্টারে আলোচনা করা হচ্ছে। আমরা সকলেই জানি বেদের অপর নাম শ্রুতি, কারণ আমি আগেই বললাম যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন অলিখিত ভাবে বেদ পাঠ করা হতো এবং শুনে শুনে যেত। বেদ রয়েছে, ইতিহাস রয়েছে, পুরাণ রয়েছে, উপনিষদ রয়েছে, ব্যাকরণ রয়েছে, কল্প রয়েছে, তার সঙ্গে রয়েছে গণিত মানে ম্যাথমেটিক্যাল সায়েন্স, তর্কশাস্ত্র রয়েছে, জ্যোতিষশাস্ত্র রয়েছে, এবং সর্পবিদ্যা। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে সর্পবিদ্যা, কারণ সর্পবিদ্যা এটাকে সবসময় গ্রহণ করা হয় ভারতবর্ষের
প্রাচীনতম ট্রিটমেন্ট পদ্ধতি হিসেবে। মধ্যকালীন ভারতে দুজন বিখ্যাত শাসক, একজন হচ্ছেন যাকে আমরা ইতিহাসে পাগলা রাজা বলি, আমি তার সঙ্গে সহমত নই, মোহাম্মদ তুগলক, আর একজন হচ্ছেন সুলতান ফিরোজ শাহ তুগলক। এই দুজন কোহলল নামে একটা বিষ, অ্যান্টিডটস অফ কোবরা, কোবরা থেকে এক্সট্রাক্ট করা হতো কোহলল। এগুলো প্রত্যেকটি হসপিটালস, যাকে বলা হতো সেই সময় দারুস সাফা বা সাফাখানা বা সিয়াতখানা, দিল্লি এবং বিভিন্ন সেন্টারের হসপিটালগুলোতে রাখা হতো, কারণ এগুলো সাপে কাটার অ্যান্টিডটস হিসাবে কাজ করত। সেই ওষুধগুলো সেখানে রেখে দিত। ইট ইজ অলসো দ্য পার্ট অফ ইন্ডিয়ান নলেজ সিস্টেম। তারা বাইরে থেকে এসেছেন, কারণ এখানে দেখো তোমরা ইউনানি, টিবি, এই দুটোর মিশ্রণ হচ্ছে আয়ুর্বেদের সঙ্গে। আয়ুর্বেদা, দ্যাট মিনস যেখানে লাইফ লং এক্সটেনশনের নলেজ যে বিদ্যা দেয়, অর্থাৎ জীবনের যে পরিসীমা তাকে বাড়ানোর কথা যেখানে বলা হয়। একটা কথা আমি বলি, আজকে টাইমস অফ ইন্ডিয়াতে একটা নিউজ রিপোর্ট হয়েছে যেখানে বলা হচ্ছে যে চেস খেলা নিয়ে, চেস মানে দাবা খেলা, দাবা খেলা মেন্টাল এক্সারসাইজের জন্য খুব ভালো, দাবা খেলা, এবং বলছেন যে ভারতবর্ষের যে নলেজ সিস্টেম এটা কিন্তু এর মধ্যে দিয়ে রিফ্লেক্ট হচ্ছে, কারণ দাবা খেলা বহু কিছুকে রিফ্লেক্ট করে। তোমরা দেখো ভারতবর্ষের সমাজ ব্যবস্থাকে রিফ্লেক্ট করে, কারণ তার একটা বড় উদাহরণ, দাবা খেলার মধ্য দিয়ে একটা মহাকাব্য তৈরি হয়ে গেল। বলতে পারো মহাকাব্যটার নাম কি? দাবা খেলায় যার মূল ইস্যু, দাবা খেলা নিয়ে যেখানে গন্ডগোল বেঁধে গেল। পাশা খেলা, তোমরা দেখো এই চেস, পাশা, এগুলো অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান প্লেস, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের জীবনের সঙ্গে সংযুক্ত হচ্ছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড এগুলো আস্তে আস্তে যখন ডেভেলপ হচ্ছে, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান সোসাইটি তার মধ্য দিয়ে রিফ্লেক্টেড হচ্ছে। এবং দিস ইজ দ্য পার্ট অফ ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটিস। কূটকৌশলের যে ফর্মুলা, সেই কূটকৌশলের ফর্মুলা এর মধ্য দিয়ে রিফ্লেক্টেড হয়। এই দাবা খেলা, পাশা খেলা, কতটা তুমি কূটকৌশলী হতে পারছো, অর্থাৎ রাষ্ট্র জীবনকেও ভারতীয় জ্ঞান প্রকরণ প্রভাবিত করছে। মহাভারতের মধ্যে আমরা প্রায় 1 লক্ষেরও বেশি শ্লোক দেখি, এবং সেই জন্য মহাভারতকে আমরা বলছি যে ফিফথ বেদা। এবং মহাভারতের এই যে শ্লোক, রামায়ণের মধ্যে সোশ্যাল ট্র্যাডিশন, সোশ্যাল ভ্যালুজের কথা বলা হচ্ছে। রামচন্দ্র সংসার ছেড়ে চলে যাচ্ছেন, সবাইকে ছেড়ে চলে যাচ্ছেন। কেন চলে যাচ্ছেন? তার কারণ হচ্ছে তিনি চলে যাচ্ছেন, তার পিতাকে তিনি কথা দিয়েছেন যে তিনি থাকবেন না। অর্থাৎ এই যে মূল্যবোধ, এই মূল্যবোধের কনসেপ্ট ভারতবর্ষে প্রাচীন কাল থেকেই রয়েছে। পঞ্চতন্ত্র এবং হিতোপদেশ, তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো, যারা সংস্কৃতের ছাত্র তারা ডাইরেক্ট পড়েছো। এই পঞ্চতন্ত্র এবং হিতোপদেশ এগুলো কিন্তু আমাদের ওই মূল্যবোধের শিক্ষা দেয়, ছোট ছোট গল্পের আকারে, ফেবলস এর মধ্য দিয়ে মূল্যবোধের শিক্ষা দেয়। কোনটা দিয়েছে? জাতকে। জাতকের গল্পে আমরা দেখতে পাই যে মূল্যবোধের শিক্ষা আমাদের ছোট ছোট গল্পের মধ্য দিয়ে জাতকের কাহিনীতেও সমানভাবে আমরা দেখতে পাই, যে ভগবান বুদ্ধ তার জীবনে লাইফ লং এক্সপিরিয়েন্সকে আমাদের সঙ্গে শেয়ার করছেন। এবং ভারতবর্ষের জ্ঞান প্রকরণ বললাম না, ইট ইজ এক্সপিরিয়েন্স বেসড। স্বামী বিবেকানন্দ বলতেন জীবনের সঙ্গে যুক্ত, যে জীবনের প্রত্যেকটা অভিজ্ঞতাকে আমি আমার জ্ঞানের সঙ্গে যুক্ত করছি। এটাই আমাদের লাইফ লং এক্সটেনশন প্রোগ্রাম, মানে একটা প্রশান্তিক্রমে এই রেখাটা প্রবাহিত হয়ে যাচ্ছে। তো পঞ্চতন্ত্র এমনকি মুঘল সম্রাট আকবরকেও প্রভাবিত করেছিল। আকবরের সময় একটা গ্রেটার প্রজেক্ট নেওয়া হয়েছিল, বিভিন্ন গ্রন্থকে, যেগুলো সংস্কৃতে লেখা, সেগুলোকে ট্রান্সলেট করতে হবে ফার্সিতে। এই পঞ্চতন্ত্র ফার্সিতে ট্রান্সলেট করা হলো, এবং তার নাম হলো আনওয়ার ই সুহেলি। আনওয়ার ই সুহেলি। এবং এই আনওয়ার ই সুহেলি এর একটা মেজর ম্যানুস্ক্রিপ্ট বর্তমানে বানারস হিন্দু ইউনিভার্সিটির ভারত কলা ভবনে রয়েছে। আমি আমার গবেষণা কাজ করার সময় এই ডকুমেন্টগুলো একটু দেখতাম,
তো সেখানে ভেরি ফ্যান্টাস্টিক্যালি তোমরা দেখো যে ভ্যালুসটা কিভাবে কাজ করে। পঞ্চতন্ত্রতে শুধু গল্পটা বলা হয়েছে, আকবর কি করলেন, ওই গল্পের যেমন অনুবাদ করলেন, সেই গল্পের আবার ট্রান্সলেট করার পরে সেটার একটা পিক্টোরাল ডেসক্রিপশন, যে গল্পটা ঘটনাটা বলছি সেখানে আমরা একটা ছবির মাধ্যমে তার একটা রিপ্রেজেন্টেশন করছি। আমি আজকেই কলেজে একটা আলোচনা প্রসঙ্গে বলছিলাম যে এখনকার জেনারেশন, ইভেন আমরাও এডিক্টেড হয়ে গিয়েছি, তোমরা তো 100%, আমরাও 60-70%, আমরা সবসময় দেখতে বেশি ভালোবাসি, ইউটিউব শুনছি, মোবাইলে স্ক্রিনে কোনো লেখা পড়ছি, রাদার কাগজের বই পড়ার থেকে। ইট ইজ অ্যালার্মিং। ইউরোপ কিন্তু এই পদ্ধতি থেকে বেরিয়ে এসেছে, ইউরোপ কিন্তু আবার তার বই পড়ার পাতার গন্ধ নিতে, লাইব্রেরিকে অফলাইনে দেখতেই বেশি পছন্দ করছে। তো আমাদের সেই ট্র্যাডিশন, আমাদের সেই পুঁথির ট্র্যাডিশন রয়েছে। হিতোপদেশে পরিষ্কারভাবে বলা হচ্ছে কি করা উচিত, কি করা উচিত না, মরাল নলেজ তাকে প্রদান করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, পঞ্চতন্ত্র বা হিতোপদেশে অ্যানিমাল ক্যারেক্টার গুলোকে, ধরো একটা বাঁদর, একটা কুমির, এই অ্যানিমাল ক্যারেক্টার গুলোর মুখ দিয়ে কথা বলানো হচ্ছে, অর্থাৎ প্রাকৃতিক জগতের সঙ্গে মানুষের একটা যে সাযুজ্যপূর্ণ সম্পর্ক, কোরিলেশনস, সেটাকে প্রমাণিত করা হচ্ছে। পুরাণগুলো রয়েছে, পুরাণের 18টা পুরাণ রয়েছে, পুরাণের যে বিভিন্ন স্বর্গগুলো রয়েছে, চ্যাপ্টারগুলো রয়েছে, সেখানে ইউনিভার্সের সঙ্গে সম্পর্কের কথা বলা হচ্ছে, সেখানে বংশচরিতের কথা বলা হচ্ছে, যে জিনিওলজিক্যাল যে ক্যারেক্টার, যেমন ধরো সূর্য বংশ, রঘুবংশ, মহাবংশ, হরিবংশ, দীপবংশ, জাতকের কথা, এইগুলোর একটা রিফ্লেকশন করছে। আমরা রামায়ণকে দেখি, রামায়ণ কেবলমাত্র সংস্কৃত ভাষায় রচিত হচ্ছে তাই নয়, কম্মনি রামায়ণ হচ্ছে, তামিলে রচিত হচ্ছে। ভারতবর্ষের এই এডুকেশন সম্পর্কে একটা খুব ভালো অ্যানসেন্ট ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম এই নিয়ে লেখা রয়েছে বিখ্যাত ঐতিহাসিক রাধা কুমোদ মুখার্জি। রাধা কমল মুখার্জি যিনি ছিলেন ইকোনমিক্সের লোক, তার ভাই রাধা কুমোদ আমাদের মুর্শিদাবাদেরই ভূমিপুত্র, বিশ্ববিখ্যাত ঐতিহাসিক। তিনি গ্রেটার ইন্ডিয়ান থিওরি দিয়েছিলেন, যে ভারতবর্ষের যে বৈশিষ্ট্য, অখণ্ড ভারতের যে কনসেপ্ট, সে অখণ্ড ভারতের কনসেপ্ট দিয়েছিলেন, এবং তার ক্রেডেন্সিয়াল বলেছিলেন ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, ইন্ডিয়ান নলেজ সিস্টেম। ধর্মশাস্ত্রগুলো রয়েছে, ধর্মশাস্ত্রগুলোতে কতগুলো বিধানের কথা বলা হচ্ছে, যেমন আকার মানে হচ্ছে অ্যাকশন। অ্যাকশন কি কি নিতে পারা যায়, পূজা করতে পারে, কেউ জপ করতে পারে, কেউ যজ্ঞ করতে পারে, কেউ দান করতে পারে, এগুলোর মধ্যে দিয়ে সে তার কার্যসিদ্ধি করতে পারে। সেকেন্ড হচ্ছে ব্যবহার মানে ডিলিং উইথ আদার্স, অন্যদের সঙ্গে কিভাবে ব্যবহার করবে, এইখানেই হচ্ছে নৈতিকতা, এইখানেই হচ্ছে ভ্যালুজের দিক। থার্ড হচ্ছে প্রায়শ্চিত্ত, কোনো অন্যায় করেছি, সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে। ফোর্থ হচ্ছে দণ্ড, কোনো অন্যায়ের পানিশমেন্টও দিতে হবে। এই বিষয়গুলোকে এখানে খুব পরিষ্কারভাবে আলোচনা করা হয়েছে। এখন বিষয় হলো যে প্রাচীন ভারতের যে শিক্ষা, সেই প্রাচীন ভারতের শিক্ষাটা কি, তার উদ্দেশ্যটা কি? শিক্ষা হচ্ছে আত্মপ্রত্যয়ের একটা জায়গা। স্বামী বিবেকানন্দ বারবার বলতেন আত্মপ্রত্যয় এবং অন্তর্নিহিত ব্রহ্মের জাগরণ, মানে তোমার নিজের মধ্যে যে রয়েছে, নিজেকে নিজে দেখা, নিজের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করা, সেই অন্তর্নিহিত ব্রহ্মের দর্শনই হচ্ছে শিক্ষা। স্বামীজির একটা কথা আমি কোট করব, শিক্ষা হচ্ছে মানুষের ভেতরে যে পূর্ণতা। কোনো সমস্যা হচ্ছে? শিক্ষা হচ্ছে মানুষের ভেতরে যে পূর্ণতা, প্রথম থেকেই বর্তমান তারই প্রকাশ। আমরা ভারতবর্ষের যে রিচ কালচারাল এডুকেশনাল ট্র্যাডিশনকে দেখি, সেখানে একটা জেনারেশন থেকে একটা জেনারেশন মূলত ওরাল ট্র্যাডিশন দিয়ে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা ধর্মীয় বিভিন্ন জায়গা তার বিষয়গুলো প্রবাহিত হতে থাকে। এবং ভারতবর্ষের সংস্কৃতির মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে ইনক্লুসিভনেস। ভারতবর্ষের সংস্কৃতি এত বিশাল কেন? সবকিছুকে গ্রহণ করেছে, কোনো কিছুকে ছাড়েনি। রবীন্দ্রনাথ তাই বলেছেন, শক, হুন, মোগল, পাঠান যারা এসেছেন তাদের সবটাই এদেশে রয়ে গেছে, কাউকে তার ভারতবর্ষের সংস্কৃতি ছেড়ে দেয়নি, ফিরিয়ে দেয়নি। তাই স্বামীজি বলতেন আত্মসমীক্ষা বা সেলফ অ্যাসেসমেন্ট। জীবনের দর্শন কি? জ্ঞান, ভালোবাসা, চরিত্র গঠন, ব্যবহারিক দিক এবং আদর্শবোধ।
রাধা কুমুদ মুখার্জিও তাই বলেছেন, আত্ম উপলব্ধি যদি হয় তাহলে তার মুক্তি ঘটবে। জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক মূল্যবোধ। তার কারণ হচ্ছে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মূলেই আধ্যাত্মিক প্রেরণার কথা খুব গুরুত্ব দিয়ে বিচার বিশ্লেষণ করা হয়েছে। স্বকীয় পূর্ণতার আদর্শ, অর্থাৎ নিজের সেলফ সেলফ ফার্টিলিটির কথা বলা হচ্ছে, নিজের পূর্ণতার কথা বলা হচ্ছে, এবং প্রাচীন ভারতের শিক্ষার মূল দর্শনই হচ্ছে স্বকীয় পূর্ণতার আদর্শ। কর্মযোগের কথা বলা হচ্ছে এবং কর্মকে বলা হচ্ছে দ্য নলেজ অফ ব্রহ্মা, চরমতম ব্রহ্মের নলেজ, কর্মযোগ। জ্ঞান বিদ্যা, এবং এই বিদ্যা এবং জ্ঞানকে যদি ভাগ করা যায়, দুটো ধরনের বিদ্যা রয়েছে। একটা হচ্ছে পরাবিদ্যা, মানে দ্যাট ইজ স্পিরিচুয়াল নলেজ বা স্পিরিচুয়াল উইজডম, আর একটা হচ্ছে অপরাবিদ্যা বা সেকুলার উইজডম, যেখানে আমরা সায়েন্স ফাইন্স এগুলো পড়ছি। আর পরাবিদ্যা মানে যেগুলো আধ্যাত্মিকতা, নৈতিকতার কথা আমরা যেখানে বলছি। যত জগৎ বিষয়কে জ্ঞান চর্চার ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে আমরা উপলব্ধির প্রশ্নটা বারবার তুলি, অর্থাৎ সেখানে একটা সেলফ রিলায়েন্সের কথা থাকে। তাহলে এবার প্রশ্ন আসতে পারে যে ফিলোসফি অফ লাইফটা কিসের উপরে টিকবে? প্রাচীন ভারতে এই যে শিক্ষার কথা বলছে, নীতির কথা বলছে, বিভিন্ন উপদেশের কথা বলছে, সেখানে কি হবে না, নীতি শিক্ষা থাকবে, নীতি শিক্ষার মধ্যে একটা দার্শনিক আদর্শ থাকবে, এবং শরীর মন এবং শরীর মনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন, যেটা মানসিক শক্তিকে চিহ্নিত করবে। স্বামী বিবেকানন্দের কথাই বলতে গেলে চিত্ত ভিত্তি নিরোধ, কন্ট্রোল অফ মেন্টাল অ্যাক্টিভিটিস, মানে শরীরের সঙ্গে মনের একটা সংযোগ থাকবে, মনকে নিয়ন্ত্রণ করবে, মন সমস্ত বিষয়টা সংযমের মাধ্যমে নিয়ন্ত্রণ করবে, চিত্ত ভিত্তি নিরোধ। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক বিভিন্ন জায়গায় শিক্ষার প্রয়োগের কথা বলা হচ্ছে। আমরা যদি পরবর্তী সময়ে চলে আসি তাহলে দেখব যে শ্রী চৈতন্য যখন শিক্ষার প্রসারের কথা বলছেন, তিনি কেবলমাত্র হরিনাম সংকীর্তনের কথা বলছেন তাই নয়, কীর্তনের কথা বলছেন তাই নয়, শিক্ষার কথা। কারণ চৈতন্য মহাপ্রভু একজন বিদগ্ধ পণ্ডিত ছিলেন, তিনি শিক্ষার কথা বলছেন এবং সামাজিক সংস্কারের কথা বলেছেন। শিক্ষার সার্বিক উদ্দেশ্যকে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে দেখবো যে আদর্শ শিক্ষা বলতে কি বুঝি। আদর্শ শিক্ষা বলতে বোঝায় ভালো আদর্শ, ভালো চিন্তা, ভালো কাজ এবং ভালো জীবন। প্রাচীন ভারতের শিক্ষা গভীর আধ্যাত্ম জীবন বোধের উপরে নির্ভরশীল, এবং সেখানে কমপ্লিটনেস অফ লাইফ, জীবনের পরিপূর্ণতার কথা বলেছেন। এ প্রসঙ্গে একটুখানি আসি বৌদ্ধ ধর্মের কথায়, কারণ বৌদ্ধ যে এডুকেশনাল ইনস্টিটিউট গুলো তৈরি হয়েছে সেখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন বিষয় সম্পর্কে সেখানে আলোচনা করা হতো। বৌদ্ধ এডুকেশনাল ইনস্টিটিউট গুলোতে বলা হচ্ছে যে নৈতিক, আধ্যাত্মিক এবং বৌদ্ধিক উন্নতি যাতে হয়। সেখানে গুরু শিষ্য পরম্পরার কথাও বলা হচ্ছে, যেটা বৈদিক শিক্ষাতে বলা হয়েছে। তক্ষশিলা যে বিশ্ববিদ্যালয় ছিল, তক্ষশিলাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যেমন কঠিন এন্ট্রান্স টেস্ট দিয়ে, প্রবেশিকা পরীক্ষা দিয়ে ছাত্ররা পড়তে আসছে, বিদ্যার্থীরা আসছে, তেমনি বাইরে থেকে ব্যাবিলন, গ্রিস, আরব, সিরিয়া, সুদূর চীন দেশ থেকেও বিদ্যার্থীরা এখানে অধ্যয়ন করতে আসছেন। সুতরাং তাদের যে অধ্যয়নের যে বিষয়, সেটার বহুকল্পতা আমরা এর মধ্য দিয়ে লক্ষ্য করা যায়। ফাহিয়ান বা হিউয়েনসাং এর যদি ডেসক্রিপশন পড়ি তাহলে তাদের হস্টেল লাইফ কেমন ছিল, কি করে তাদের অ্যাকোমোডেট করা হতো, লাইব্রেরি গুলো কেমন ছিল, লাইব্রেরি অ্যাক্সেস কিভাবে করা হতো, একসঙ্গে কতজন ছাত্রকে পাঠদান করা হতো, এবং ছাত্রদের নিউট্রিশনের উপরে, খাবার, তারা কি ধরনের হস্টেল ফেসিলিটিস পেত, সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রাচীন ভারতে আমরা কি চর্চা এবং বৌদ্ধ পাঠ্যক্রমের মধ্যে আধ্যাত্মিক এবং জাগতিক জগৎ, এই দুটোকেই সমানভাবে প্রযুক্ত করা হয়েছে, যাতে এই নলেজটা, স্পিরিচুয়াল নলেজটাকে রিফ্লেক্টেড হয় সোসাইটির মধ্যে। এছাড়া বিজ্ঞানের প্রয়োগ, বুদ্ধ যেটা বলেছেন সৎ চিন্তা, সেই সৎ চিন্তার প্রয়োগ যাতে অ্যাপ্লিকেবল সাইড হয়, কারণ বিজ্ঞান এবং প্রযুক্তি আমি বিকাশ ঘটালাম, তার নিয়ে জীবনের উন্নতির কাজে যাতে লাগে, সেটা যেন ডিস্ট্রাকটিভ না হয়, এই মূল্যবোধের কথা কিন্তু প্রাচীনকালেই বলা হয়েছে। এবং জীবনটা যেন মিনিংফুল হয়, অর্থবহ জীবন হয়, সেই অর্থবহ জীবনের কথা প্রাচীন শিক্ষা ব্যবস্থায়
খুব পরিষ্কার ভাবেই উল্লিখিত রয়েছে। জাতক, বৌদ্ধ জাতক গ্রন্থগুলোকে যদি আমরা দেখি এবং তার পাঠ্যক্রমগুলোকে যদি, সেখানে আমরা দেখব বিভিন্ন বিষয়, চিকিৎসা বিদ্যা, সমর বিদ্যা মানে যুদ্ধবিজ্ঞান সংক্রান্ত বিদ্যা, ধনুর্বিদ্যা, জ্যোতিষশাস্ত্র, হিসাব শাস্ত্র, অস্ত্রোপচার, বাণিজ্য, কৃষি, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং লক্ষণীয় বিষয়, সংস্কৃতভাষী পালিও কিন্তু প্যারালালি এই সময় ডেভেলপ করছে। চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে এই সময় যথেষ্ট খ্যাতি ছিল। আমরা চরক সংহিতা, সশস্ত্র সংহিতার কথা তো জানি, এবং বুদ্ধিস্ট টেক্সট গুলোতে বলছে যে মস্তিষ্ক এবং পাকস্থলীর রোগের চিকিৎসার নিদান মানে হচ্ছে বিধান, সেখানে দেওয়া হতো, অস্ত্রোপচার করা হতো। সর্পদংশনের যে চিকিৎসা, সেই সর্পদংশনের চিকিৎসা সম্পর্কেও সেখানে আলোচনা করা হয়েছে। এই যে বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখানে আধ্যাত্মিক জীবন এবং আধ্যাত্মিক মূল্যবোধের কথা সার্বিক অর্থেই বলা হয়েছে। এবং আমরা দেখি যে ভারতবর্ষের শিক্ষা প্রণালীর মধ্যে খুব স্বাভাবিকভাবেই বলা হচ্ছে যে গুরু শিষ্য পরম্পরার কথা। ভারতবর্ষে এমন একটা দেশ, এখানে কেবলমাত্র দায়িত্বের কথা বলা হয়, কর্তব্যের কথা বলা হয়। শুধু নীতি নৈতিকতার নামে ওই যে বিদেশে এখন যেটা হয়েছে স্লোগান, দিতে হবে, করতে হবে, আমাদের অধিকার, আমাদের রাইট, এই রাইটের কথা না, অধিকারের কথা না, কর্তব্যের কথা, কর্তব্য পালনের শিক্ষা ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে। এবং বেদ শিক্ষায় আমরা দেখি ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা, ন্যায়, নিরুক্তি, বিতর্ক এবং মেথড অফ টিচিং এর মধ্যে রয়েছে ওরাল ট্র্যাডিশন এবং চিন্তন, অর্থাৎ এই যে কথন হচ্ছে তার মাধ্যমে, এবং চিন্তন মানে মেন্টাল এক্সারসাইজের কথা বলা হচ্ছে। বেদের মধ্যে একাধিক মন্ত্র রয়েছে, তার ভাস রয়েছে, এবং এই কনসেপ্ট অফ মন্ত্র শক্তি, স্বামী বিবেকানন্দ বলছেন যে মন্ত্রের এমন একটা শক্তি রয়েছে যেটা আমাদের মেন্টাল অ্যাওকেনিং বা মানসিক যে চিন্তা, সেই মানসিক চিন্তা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক। শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা জানি যে ব্রহ্মচর্য যখন থাকে তখন তাদেরকে কতগুলো প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হয়। এবং ট্র্যাডিশনাল যে সিস্টেম, তিনটে প্রক্রিয়া, শ্রবণ, মনন এবং নিধিধ্যাসন, সেই শ্রবণ, মনন এবং নিধিধ্যাসনের মধ্য দিয়ে উপনয়নের পরে গুরুগৃহে যাত্রা করতে হয়, তখন তার দ্বিতীয় জন্ম হয়, তাকে বলা হয় দ্বিজ। এখন তো সেটা পৈতের অনুষ্ঠান হয়ে গিয়েছে। সেকেন্ড হচ্ছে নৈতিক ও সামাজিক জীবন সম্পর্কে তাদের জোর দেওয়া হয়। থার্ড হচ্ছে কঠোর শৃঙ্খলাবোধের উপরে গুরুত্ব দেওয়া হয়। ফোর্থ হচ্ছে কঠোর এবং গভীর দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে ধারণা দেওয়া হয়। এবং ঋগ্বেদে ব্রহ্মবাদিনী অর্থাৎ নারীরাও যে বেদ চর্চা করছে তার রেফারেন্স আছে। ক্ষত্রিয়দের অস্ত্র শস্ত্রের শিক্ষা প্রদান করা হয়। শিক্ষার বিভিন্ন ক্ষেত্র এই সময় গড়ে উঠেছে। বেনারস, তক্ষশিলা, কাঞ্চি প্রভৃতি জায়গায় শিক্ষার সম্প্রসারণ ঘটেছে। পাণিনির অষ্টাধ্যায়ী আমরা জানি যে এটা গ্রামারে একটা গুরুত্বপূর্ণ টেক্সট। এবং এডুকেশন সিস্টেম আমরা দেখতে পাই নলেজ ইজ অ্যাবসলিউট, পরম ব্রহ্ম বলা হচ্ছে, এবং সেই নলেজকে গুরুকুল পরম্পরার মধ্য দিয়ে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে মেটেরিয়াল ভ্যালুজের পাশাপাশি স্পিরিচুয়াল ভ্যালুজের কথাও খুব পরিষ্কারভাবেই উল্লেখ করা হচ্ছে। শিক্ষান্তে গুরুগৃহ থেকেই তাদেরকে, গুরুকুল থেকে তাদের একাডেমিক্সের একটা অ্যানালিসিস করা হতো, বিভিন্ন তর্ক করা হতো, এবং সেখান থেকেই তাদের সামলেজ, দ্যাট ইজ সার্টিফিকেটস, তাদেরকে কনভোকেশন হতো, তাদের কনফারেন্স হতো, কনভোকেশন হতো, এবং তাদেরকে একটা সার্টিফিকেট প্রদান করা হতো। সামগ্রিকভাবে আমি স্বামী বিবেকানন্দের কথা দিয়ে আমি শেষ করতে চাই। কঠোপনিষদে একটা কথা রয়েছে যেটা স্বামীজি বারবার উল্লেখ করতেন, শিক্ষার উদ্দেশ্য শ্রদ্ধা এবং বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস জাগানো, আত্মপ্রত্যয় বৃদ্ধি করা এবং অন্যের প্রতি তার প্রতিফলন ঘটানো। অর্থাৎ নিজেকে যদি নিজে জানতে পারি, সেলফ রিলায়েন্স যদি হয়, তাহলে অন্যের প্রতিও আমার শ্রদ্ধা, আমার ভক্তি, আমার সমানভাবে জাগৃত হবে, আর মানবিক মূল্যবোধের বিকাশ ঘটবে। ভারতীয় জ্ঞান প্রকরণ, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, সেখানে মূল্যবোধ কিন্তু আলাদা করে নিয়ে মূল্যবোধ প্রতিটি ছত্রে ছত্রে রয়েছে, যার মধ্য দিয়ে একটা বৃহত্তর, এটা মুখার্জি বলেছেন অখণ্ড ভারতের যে কনসেপ্ট, একটা বৃহত্তর ভারতের সাংস্কৃতিক যে বিরাসত, সেটা কিন্তু এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়েই গঠিত হয়েছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ, আমি এখানেই শেষ করছি। অধ্যক্ষ মহাশয় আমাকে 50 মিনিট বলেছিলেন, আমি মনে হয় 4 মিনিট বেশি নিয়ে নিলাম, তার জন্য মার্জনা করি।
আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। আমি আবারও টুরকু হাঁসদা ল্যাপসা হেমব্রম কলেজের সম্মানীয় অধ্যক্ষ ভাতৃপ্রতিম অধ্যাপক সুমন মুখার্জি এবং গোটা কলেজের স্টাফ ফ্র্যাটার্নিটি, সমস্ত আমার সহকর্মী এবং আমার প্রিয় ছাত্রীদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং তাদের কৃতজ্ঞতা জানাই আমাকে আমার চিন্তাগুলো এখানে শেয়ার করার জন্য, শেয়ার করতে দেওয়ার সুযোগের জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ প্রফেসর দেবরাজ চক্রবর্তী, আপনার অসাধারণ বক্তব্য শুনলাম এবং সত্যি আমার মানে মোহিত হলাম, এত সুন্দর বক্তব্য আপনি রেখেছেন। আশা করি ছাত্রছাত্রীদের মধ্যেও কিছুটা জ্ঞানের উদ্রেক করতে পারবে বলে আমার ধারণা। তো ছাত্রছাত্রীরা, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে স্যারকে নির্দ্বিধায় করতে পারো। আমরা 10 মিনিট কোশ্চেন নেব, কারণ স্যার আজকে একটু টায়ার্ড আছেন, অনেকক্ষণ লেকচার দিতে হয়েছে, 3টে মনে হয় লেকচার হয়েছে আজকে। তো ছেলেদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করো। ছাত্রছাত্রীদের কোনো কোশ্চেন আছে? তোমরা নির্দ্বিধায় প্রশ্ন করো। কোশ্চেন না করলে এই লেকচারে কোনো মানেই থাকবে না, এত ছোট লেকচারের। কিছু মনের মধ্যে কিছু আসছে না? রিয়া মণ্ডল, পুলক দত্ত, কাইব, মিনি দাস বৈরাগ্য, স্যার আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে স্যার বললেন, স্যারের বক্তব্য শুনে আজ খুবই ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম আজ। তো স্যার বললেন যে মানে অর্থনীতিবিদ কৌটিল্য বলেছেন যে দণ্ডনীতি। তো স্যার এই দণ্ডনীতি সম্পর্কে একটু বলে দিলে ভালো হতো, একটু জানতে পারতাম আর একটু বেশি করে। দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্র বহু পঠিত একটা টেক্সট। আর.জি. বসাকের একটা বই আছে, এটা ট্রান্সলেটেড, এবং এখন প্রচুর কৌটিল্যের অর্থশাস্ত্রের উপরে বেশ কিছু ট্রান্সলেশন বেরিয়েছে। আমার কাছে 4টে না 5টা ট্রান্সলেটেড টেক্সট আছে ইংরেজিতে। অরিজিনাল সংস্কৃত টেক্সট আমার কাছে নেই, এটা আমার একটা সীমাবদ্ধতা। দণ্ডনীতি, দ্যাট ইজ স্টেট ক্রাফটস। কৌটিল্যের অর্থশাস্ত্র মৌর্য যুগে রচিত হয়েছিল। মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে ডেসক্রিপশন যেটা আমরা বলি সেটা তো তা নয়। কৌটিল্য একটা স্টেট ক্রাফটস, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে সেই সম্পর্কে একটা ধারণা দিচ্ছেন। ফার্স্ট একটা গ্রন্থ। ব্রিটিশরা যে বড় বড় বড়াই করে যে ভারতবর্ষের রাষ্ট্র সম্পর্কে কোনো ধারণা নেই, যখন ব্রিটেনের সভ্যতার বিকাশ ঘটেনি তার বহু হাজার বছর আগে আমরা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলতে পারে, স্টেট ক্রাফট কিভাবে চলতে পারে, তার উপরে একটা নিদান দিয়ে দিলাম, একটা বই লিখে দিলাম। দিস ইজ ইন্ডিয়ান কালচার, দিস ইজ ইন্ডিয়ান ট্র্যাডিশন, দিস ইজ ইন্ডিয়ান হায়ারার্কি। এবং দণ্ডনীতি কৌটিল্য বিধান দিয়েছেন যে কোন অপরাধে কি ধরনের পানিশমেন্ট হতে পারে। যেমন একটা উদাহরণ দিই, এখনকার দিনে বলা হচ্ছে যে জল নষ্ট করো না। রাস্তাঘাটে তোমরা যাও, তোমরা কি করো এটা, যে দেখো এটা এডুকেশন এন্ড ভ্যালুজ এর সঙ্গে যুক্ত, যে রাস্তার কোনো মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত এলাকার ওই কলগুলো দিয়ে অনবরত জল পড়ছে, ওর মধ্যে কলটাকে বন্ধ করে দাও। যদি ট্যাপ থাকে ট্যাপটাকে কেউ বন্ধ করো, করেছো? হ্যাঁ স্যার, চোখের সামনে পড়লে নিশ্চয়ই। ভেরি গুড, ভেরি গুড রাজেশ্বরী, এটা দরকার। জল সম্পদ নষ্ট করব না। আমি সেই একটা উদাহরণ দিয়ে বলছি, কৌটিল্যের দণ্ডনীতিতে উল্লেখ রয়েছে যে কোনো ব্যক্তি যদি বড় জলাধারকে নষ্ট করে বা ড্যাম বাঁধ ভেঙে দেয় বা নষ্ট করে, তার সাবটেজ করে, তার পানিশমেন্ট, চরম পানিশমেন্ট, মৃত্যুদণ্ড পর্যন্ত তার বিধান রয়েছে। সুতরাং দণ্ডনীতিটা এতটাই করা ছিল যে রাষ্ট্র পরিচালনা করার জন্য কি ধরনের নীতি নিয়ম রাজাকে ফলো করতে হবে, এবং সবচেয়ে বড় ব্যাপার, ইউ আর অলসো রেসপন্সিবল টু দ্য স্টেট। এই যে আমরা এখনকার দিনে আন্দোলন করি না, দিতে হবে, করতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের অধিকার মানতে হবে, অধিকারের কথা বলছে, দ্যাট ইজ ভেরি গুড। এটা আমরা পাশ্চাত্য থেকে নিয়েছি, এটা পুরোপুরি বিদেশ থেকে পেনিট্রেট হয়েছে। অধিকার নেই, আমি ছাত্র, আমার একটা অধিকার নেই স্যার, আমার অধিকার রয়েছে ক্লাস না করার। তোমার কর্তব্যগুলো কি কি রয়েছে? এই যে কর্তব্যবোধ, এটা কিন্তু সম্পূর্ণ ভারতীয়। ভারত শিখিয়েছে যে কর্তব্যবোধ কি, দায়িত্ববোধ কি। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মধ্যে সেটা ইনহেরিন পার্ট।
যখন ব্রহ্মচর্য তাকে পালন করতে হচ্ছে, গুরুগৃহে যাচ্ছে, আশ্রমে যাচ্ছে, হি কম্পেল টু কালেক্ট উডস ফ্রম দ্য ফরেস্ট। গুরু গৃহের জন্য তাকে কাঠ কুড়িয়ে আনতে হচ্ছে, খাবার সংগ্রহ করে আনতে হচ্ছে, ভিক্ষা করে আনতে হচ্ছে। কেন না, তার যে অহংকার, আমি রাজার ছেলে, আমি মন্ত্রীর ছেলে, আমি সবার সঙ্গে বসে পড়ছি, আমার যে অহংকার, সে অহংকারটা যেন চূর্ণ হয়ে যায়। ছাত্রছাত্রীদের একটাই পরিচয় আমাদের কাছে, কি তোমরা ছাত্র, তোমরা বিদ্যার্থী, তুমি হিন্দু না তুমি মুসলিম, না তুমি গরিব না তুমি বড়লোক, তোমার বাবা আইএস, ডাক্তার, প্রফেসর না মুচি, না কামার, না কৃষক, এটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না। ইউর অনলি আইডেন্টিটি, ইউ আর এ স্টুডেন্ট, আই এম এ টিচার। তুমি গুরু, আমি গুরু, তুমি শিষ্য। সেকেন্ড, যে তুমি কতটা নলেজ নিতে পারছো, নলেজের বেসিসে আমাদের ভালোবাসা তোমার কাছে চলে যাবে, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে নয়। দিস ইজ ইন্ডিয়ান কালচার, দিস ইজ ইন্ডিয়ান ট্র্যাডিশন। কৌটিল্য অর্থশাস্ত্রে এই সামগ্রিক বিধান দিয়েছেন। ঠিক আছে রাজেশ্বরী? হ্যাঁ স্যার, অনেক অনেক ধন্যবাদ। কে একজন হাত তুলেছে? পুলক, বলো। স্যার, বলছিলাম যে ঋগ্বৈদিক যুগের শেষের দিকে যখন চতুর্বর্ণ প্রথা প্রবর্তিত হচ্ছে, তখন একটা আশ্রম ছিল, যেমন চতুরাশ্রম প্রথা। চতুরাশ্রম ক্ষত্রিয়, বৈশ্য, এই 3টি শ্রেণীর মানুষ অংশগ্রহণ করতে পারতো, কিন্তু শূদ্র সেখানে কোনো অংশগ্রহণের অধিকার ছিল না। স্যার, এখানে কি ভারত ঐতিহ্য পরম্পরা তারা কি মানে কি বলা যায়, মানে বঞ্চিত হয়নি সেই ঐতিহ্য পরম্পরা থেকে বা জ্ঞান চর্চা থেকে? স্যার, সেটা সম্পর্কে যদি একটু বলতেন ভালো হতো। দেখো, ভারতবর্ষের যে ইতিহাস, সেটা কিন্তু বারবার বলেছি, ইনক্লুসিভনেস ইন নেচার, সবকিছুকেই যোগ করেছে, কোনো কিছুকে ছেড়ে দেয়নি। এবার এটা বৈদিক ট্র্যাডিশন না, এটা ল্যাটার বৈদিক ফেজের গল্প। তুমি বলছো যে জাতপাতের যে বিষয়টা, নারীদেরকে সরিয়ে ফেলার বিষয়টা, এটা ল্যাটার বৈদিক ফেজে হয়েছে। এবার নিচু জাতের লোকেরা যে শিক্ষা অর্জন করতে পারতো না সেটা নয়, তাদের নিজস্ব ইন্ডিজিনিয়াস নলেজ সিস্টেম ছিল। তোমরা যদি একটুখানি ঘেটে দেখো তাহলে দেখবে যে উপজাতীয় বিদ্যাগুলোও কিন্তু যথেষ্টই পারদর্শী ছিল এই সময়। এই নিয়ে আমি কিছু কাজ করছি, এই যে উপজাতীয় বিদ্যা যেগুলো প্রাচীন ভারতবর্ষে ছিল সেগুলো কিভাবে দেখা হচ্ছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই যে বুদ্ধিজমের কথা বললাম, বুদ্ধিজমে কারা গিয়ে পার্টিসিপেট করছে? যারা সোকল্ড সনাতন ধর্ম থেকে সরিয়ে আসছে। কারণ হিন্দু ধর্ম বলে তো কিছু নেই সেই সময়। সনাতন ধর্ম, এই বৈদিক কালচার, বৈদিক ট্র্যাডিশন থেকে, বৈদিক তো কোনো ধর্ম নয়, সেটা একটা ট্র্যাডিশন, একটা কালচার, সেই কালচার থেকে তারা সরে আসছে, তারা বুদ্ধিজমের দিকে আস্তে আস্তে কনভার্ট হচ্ছে এবং তারা সেখান থেকে শিক্ষা লাভ করছে। শিক্ষা লাভের এই জায়গাটা কিন্তু সামগ্রিক অর্থেই ছিল। এবং আরো পরে যখন তোমরা 14-15 সেঞ্চুরিতে চলে এসো, যখন একটা ইমানসিপেশন ঘটছে এবং গ্রেট রেভলিউশনারি, আমি মনে করি রাজা রামমোহন রায় বা বিদ্যাসাগরের থেকেও আরেকজন বিখ্যাত রেভলিউশনারি ছিল, হি ওয়াজ চৈতন্য মহাপ্রভু, যিনি সোশ্যাল ইমানসিপেশনের কথা বলছেন, এডুকেশনাল ইমানসিপেশনের কথা বলছেন, শারীরিক কসরতের কথা বলছেন। সেই চৈতন্য মহাপ্রভু কিন্তু এই সোশ্যাল ইমানসিপেশনের মধ্যে দিয়ে জবন হরিদাসকেও কাছে টেনে এনেছেন এবং ভক্তি, প্রেম, ভালোবাসা এবং শিক্ষার সংমিশ্রণ ঘটিয়েছেন। মিনি দাস বৈরাগ্য। স্যার বলছিলাম উপজাতীয় বিদ্যাটা ওটা কি জিনিস? এটা হচ্ছে যে ওটা অ্যাকচুয়ালি কি বোঝায়? প্রত্যেকটা যে ট্র্যাডিশন রয়েছে, যেমন ধরো আমাদের সান্তাল সোসাইটিকে যদি স্টাডি করো, তাদের কিন্তু ইন্ডিজিনিয়াস মেডিকেল সিস্টেম রয়েছে। তারা কিন্তু এখানে যে গাছপালাগুলো রয়েছে, তারা তাদের মেডিকেল সিস্টেম সেখান থেকে তারা জেনারেট করে, তাদের নিজের একটা সোশ্যাল স্ট্রাকচার রয়েছে, সেইখান থেকে তারা জেনারেট করে। আমরা কিন্তু সেই ব্যাপারগুলো সম্পর্কে এখনো সঠিকভাবে জানি না। তার কারণ হচ্ছে কি, আমরা কোর্সের ইতিহাসটাকেই বেশি চর্চা করি, ইন্ডিয়ান নলেজ সিস্টেমে আমরা এইগুলোকে নিয়ে বেশি চর্চা করি। তার একটা প্রধান প্রতিবন্ধকতার কারণ, সে আন্দাজে সেখানে সোর্স মেটেরিয়াল নেই, সেই জন্যই আমরা সেগুলোকে স্টাডি করতে পারি না। অর্থাৎ মূল জায়গা থেকে সরে গিয়ে যেগুলো পেরিফেরাল স্টাডি হচ্ছে, সেগুলোই হচ্ছে উপজাতীয় বিদ্যা, মানে মূল জাতি থেকে যারা সরে গিয়ে যাদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেইগুলো। সোর্স মেটেরিয়াল খুব কম, সেই জন্য একটা অবস্টাকল তৈরি হয়। আর কোনো ধন্যবাদ কোশ্চেন আছে? স্যারেদের মধ্যে কোনো কোশ্চেন আছে? বাবা, এখানে স্যারেরাও আছে, স্যারেরা প্রশ্ন করবেন না। স্যারেদের কোশ্চেন নেই। স্যার, নূর স্যার আপনি আছেন? স্যার, হ্যালো নূর স্যার।
হ্যাঁ, আছি। আপনি যদি কিছু মন্তব্য করেন। না, মন্তব্য কিছু নেই। খুব সুন্দরভাবে দেবরাজ স্যার এক্সপ্লেন করলেন এবং খুব সুন্দরভাবে উনি তার যে টপিক শুরু থেকে শেষ অবধি যে নলেজ এবং সেখানে জ্ঞানের ব্যাখ্যা দিয়ে ভ্যালু যে জায়গাটা, আসলে এটা মিলেও যায় আবার অনেকটা ফিলোসফির সঙ্গে, কারণ এই টপিকটার সঙ্গে মানে দার্শনিক ব্যাখ্যা কিছুটা রয়েছে যেটা উনি সুন্দরভাবে দিয়েছেন এবং ইতিহাসের প্রেক্ষাপটে উনি এত সুন্দরভাবে বললেন। আমার কোনো প্রশ্ন নেই, খুবই ভালো লেগেছে। প্রাচীন যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম এবং তার যে মূল্যবোধ সেদিকটা উনি সুন্দরভাবে তুলে ধরেছেন, তার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেবকৃষ্ণ স্যার আছেন? দেবকৃষ্ণ স্যার, দেবকৃষ্ণ স্যার। আছে। হ্যাঁ, আপনি অফিসিয়াল ভোট অফ থ্যাঙ্কসটা প্রদান করুন স্যার। ধন্যবাদ টিআইসিআরকে আর মাননীয় অধ্যাপক মহাশয় দেবরাজ চক্রবর্তী মহাশয়কে আমার নমস্কার জানাচ্ছি। আপনি যেভাবে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের অন্তর্গত ভারতের জ্ঞান চর্চা কিভাবে গড়ে উঠছে এবং তার যে উৎস এবং দীর্ঘ প্রায় 5,000 বছরের শুদ্ধ ভারতীয় সংস্কৃতির কিভাবে জ্ঞান চর্চাকে বিকশিত করেছে, যেভাবে আপনি ডেসক্রাইব করলেন, আমরা নতুন করে আবার প্রত্যেকেই ছাত্র সমাজ, শিক্ষক, আমরা যারা আছি আজকের এই আলোচনা সভায় যোগদান করেছি, নতুন করে আমরা সমৃদ্ধ হলাম আপনার এই মনজ্ঞ বক্তৃতার মাধ্যমে। আপনি নলেজ এবং প্রজ্ঞা এই বিষয় দুটোর মধ্যে কি ঘটনা, কোনো পার্থক্য আছে কি না প্রথমে যেভাবে শুরু করলেন, এবং তার সঙ্গে পাশ্চাত্য দর্শনে জ্ঞানকে কিভাবে দেখা হয়, ভারতীয় দর্শনে কিভাবে জ্ঞানকে দেখা হয়, তার যে প্রয়োগ, জ্ঞানের যে বিভিন্ন উৎস ধারা, তার জন্য আবার নতুন করে আপনাকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ব্যক্তিগত জীবনে অনেক সমৃদ্ধ হলাম, ছাত্রছাত্রীরা যেমন সমৃদ্ধ হলো, আমরাও সমৃদ্ধ হলাম বলে আমি মনে করি। এবং আপনাকে একটা অনুরোধ রাখি, আপনি অবশ্যই আমাদের কলেজে একবার আসবার চেষ্টা করুন সময় করে। আপনাকে সরাসরি আমরা যেন দর্শনে পাই, এই আবেদন রেখে পুনরায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি টিআই স্যারকে স্পিকার ফিরিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ দেবকৃষ্ণ স্যার, থ্যাংক ইউ দেবরাজ দা, খুব সুন্দর বক্তব্যের জন্য। শেষ করে ধন্যবাদ, দিচ্ছি। ধন্যবাদ। আমিও হৃদ্য হলাম যে এত সুন্দর একটা কলেজ এবং ভাতৃপ্রতিম অধ্যক্ষ এবং আইকিউএসি কোঅর্ডিনেটর দাদা রয়েছেন সঙ্গে, যিনি অধ্যাপক ভোট অফ থ্যাঙ্কস দিলেন। আমি নিশ্চয়ই মল্লারপুর কলেজে আমি নিশ্চয়ই যাব এবং প্রিয় সহকর্মী এবং প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য যাব। আর একটা আত্মিক যোগাযোগ তো রয়েছে বীরভূমের মাটির সঙ্গে, পড়াশোনা ওখানে, তো সেই হিসেবে আমি নিশ্চয়ই যাব। এবং আমিও হৃদ্য হলাম এই সন্ধ্যেটাই আপনাদের সকলের সঙ্গে কাটিয়ে, প্রিয় ছাত্র ছাত্রীদের সঙ্গে কাটিয়ে, এবং ওদের একদম একদম, পুজোর পরে কিন্তু ঘুরে যেতে হবে একবার। একদম শিওর। এবং এই মানে আমার যে সত্যি আজকে খুব আমি টায়ার্ড ছিলাম, দুখানা বক্তব্য পরপর, ম্যারাথন, ন্যাকের মিটিং এসব করার পরে, এবং আজকে আমাদের পিজি ভেরিফিকেশন ছিল। হ্যাঁ, পিজিতে স্টুডেন্টরা আজকে ভর্তি হলো, সেই সমস্ত প্রক্রিয়া করে আমি খুবই টায়ার্ড ছিলাম। কিন্তু সত্যি কথা বলতে কি তাই, এই বক্তব্য দেওয়ার পর আমার কিন্তু কোনো টায়ার্ডনেস আর লাগছে না। মানে এত সুন্দর প্রশ্ন প্রিয় ছাত্র ছাত্রীদের কাছ থেকে পেলাম, এত ইনসাইটফুল। এবং সত্যি কথাই যে ডক্টর সুমন মুখার্জি, সুমন ভাই এবং ওর যে গোটা টিম এই নূর দ্বারা যেভাবে কাজ করছে, এটা একটা ব্রাদারলি ফিলিংস, এই জায়গা থেকে বস বস ব্যাপার নয়, ব্রাদারলি ফিলিংস এই জায়গাটা থেকে এসে কলেজে কাজ করলে এটা একটা ইম্পর্টেন্ট নোট আমাদের কাছে, যে কিভাবে গোটা টিম ম্যানেজমেন্ট করতে হয়। 11 জন প্লেয়ারই যদি তাদের 100% দিয়ে খেলে তাহলে ফলাফল ভালো হয়।
ন্যাকপিয়ার টিমের ভিজিটের সাকসেসই তাদেরকে এটা দেখিয়ে দিচ্ছে। আমি আবারও তুর্ক হাসদা ল্যাবসা হেমব্রম কলেজের সকলকে, অধ্যাপক, ছাত্র ছাত্রী, শিক্ষাকর্মী, প্রাক্তনী, সকল স্টাফ, ফ্র্যাটার্নিটি, সকল শুভানুধ্যায়ীকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং আপনাদের অধ্যাপকদেরও আমার অনুরোধ রইল বহরমপুর গার্লস কলেজে আসার জন্য, এবং আগামী দিনে যদি আপনাদের কলেজের সঙ্গে আমাদের কোনো মৌ স্বাক্ষরিত হয় তাহলে আমরাও রিক্ত হব। এই কোর্সটা 66 জন করছে দেবরাজ দা, 66 জন ছাত্রছাত্রী। ভেরি গুড, ভেরি গুড, আচ্ছা, ভেরি গুড। 66 জনই জয়েন করেছিল। থ্যাংক ইউ। তাহলে শেষ করছি দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ, গুড নাইট, শুভরাত্রি।